আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি কমন আইটেম হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য সেন্টেন্সেস। সো আমাদের শর্ট সিলেবাসে এসএসসির জন্য অনেক আইটেম কাটছাট করা হয়েছে, কিন্তু লিখিত অংশে 3টি অপশন রাখা হয়েছে: প্যারাগ্রাফ, ইনফর্মাল লেটার অ্যান্ড কমপ্লিটিং স্টোরি। এর বাইরের একটি অপশন আছে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। এখানে 10 মার্কস দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা ছোটোবেলা অনেক সময় খেয়াল করেছি যে স্পাইডারম্যান নিয়ে খেলাধুলো করতে শরীরের অংশগুলো কেটে কেটে আলাদা করে রাখা হয়েছে। সেখানে আমাদের কাজ ছিল যে মাথার জায়গায় মাথা, বডি, পা এগুলো যুক্ত করে কি করতে হয়েছে, একটি পূর্ণাঙ্গ মানুষ বানাতে হয়েছে বা একটি স্পাইডারম্যানের মতো ছবি তৈরি করা হয়েছে। তো এইরকমই ঠিক ব্যাপারটি, যে একটি প্যারাগ্রাফ এলোমেলো করে সাজানো আছে। আমাদের কাজ হবে প্যারাগ্রাফটিকে সুন্দরভাবে অর্ডার অনুযায়ী সাজানো, যাতে একটা মিনিংফুল স্টোরি তৈরি করা যায়। তো এটা তৈরি করতে পারলে আমরা পাচ্ছি 10 on 10। এসএসসি, এইচএসসি অথবা দাখিল আলিমের জন্য এটি একটা কমন আইটেম, এবং এই আইটেমটি আনসার করার ক্ষেত্রে আমাদের সহজ করে শুধু বলতে হয় এভাবে: বি সি ডি এ। এভাবে জাস্ট আমাদের অ্যারো দিয়ে দিয়ে আমরা কি করি, শুধু যে প্রশ্নের যে নাম্বারগুলো আছে, বাক্যের নাম্বারগুলো, সেই নাম্বারগুলো আমরা কি করি, সাজিয়ে দিই। অথবা যদি রোমান লেটারে থাকে এরকম করে, ঠিক আছে, কীভাবে আমরা এভাবে সাজিয়ে দিই। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে সাজাবো, এই সাজানোর কলা কৌশল নিয়ে আমরা কথা বলবো, এবং মূলত জিনিসটি কী, এবং 2021-এর জন্য ইম্পর্টেন্ট কোন কোন রিঅ্যারেঞ্জগুলো আমরা করলে পরীক্ষা সহজে ভালো করতে পারবো। একটি ছোট্ট আইটেম এই আইটেমটি, এবং ইম্পর্টেন্ট আইটেম। আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, ইনশাআল্লাহ উইল গেট 10 on 10। সো আজকে আলোচনায় এটি মূলত আমরা আলোচনা করছি। সো শেষ পর্যন্ত দেখতে থাকবো। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন রিঅ্যারেঞ্জ করবো, একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের রিঅ্যারেঞ্জের যে 10টি বাক্য এলোমেলো দেওয়া আছে, সেটি আসলে মূলত একটি প্যারাগ্রাফ। সো হোয়াট ইজ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ ইজ এ শর্ট প্রোজ রাইটিং অফ 10 to 15 সেন্টেন্সেস। 10 থেকে 15টি প্রোজ রাইটিং হচ্ছে একটি প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফে থাকে একটি সেন্ট্রাল আইডিয়া, মূল আইডিয়াকে ডেভেলপ করা হয়। সো প্যারাগ্রাফের মূলত 3টি অংশ থাকে। একটি হচ্ছে টপিক সেন্টেন্স, বডি, কনক্লুডিং সেন্টেন্স। আই রিপিট, টপিক সেন্টেন্স, বডি অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স। সো আমরা যখন রিঅ্যারেঞ্জ করব, তখন এই যে বেসিক আইডিয়াটা আমরা খেয়াল করব যে টপিক সেন্টেন্স কী। ওকে, দেন বডি অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স। তো টপিক সেন্টেন্সটা কি, যে প্যারাগ্রাফে যে 10 থেকে 15টি আইডিয়া থাকবে বা বাক্য থাকবে, সেই বাক্যগুলোর সার কথা, যে বাক্য দিয়ে আমরা শুরু করতে পারি। সো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটি হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। সো এটি হবে কি ধরনের, ইন্ডিপেন্ডেন্ট, একটি স্বাধীন বাক্য। যেমন আমরা যদি বলি, সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। সো সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট অলরাউন্ডার। এখন আমি যে বললাম তিনি বেস্ট, এইটাকে আমাদের কি করতে হবে, ডিফেন্ড করতে হবে বাকি 10টি বাক্য দিয়ে, যে সাকিব আল হাসান কেন বেস্ট, হি ইজ এ গুড বোলার, হি ইজ এ গুড ব্যাটার, হি ইজ এ গুড ফিল্ডার। এগুলোকে আমি জাস্ট কয়েকটি বাক্য দিয়ে কি করছি, তাকে জাস্টিফাই করছি, সাপোর্ট দিচ্ছি সেই মূল আইডিয়াটাকে। সো যেই আইডিয়াটা দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ শুরু করি, আমরা যে আইডিয়া দিয়ে একটি রচনা শুরু করি, যে প্যাসেজটা দিয়ে, সেটাকে আমরা বলছি ইন্ট্রোডাকশন। অর্থাৎ এটা হবে ইন্ডিপেন্ডেন্ট, একটি স্বাধীন বাক্য। ওকে, অর্থাৎ 15টি বা 10টি বাক্যের মধ্যে যেই কথাগুলো বলা হচ্ছে, সব কথাগুলোর একটি সার অংশটা হচ্ছে, যেটাকে আমরা বলছি কি সেন্ট্রাল আইডিয়া। মূল আইডিয়াটা আমরা কোথায় দিব, একেবারে বাক্যের শুরুতে। তো বিশেষ করে যদি কোনো ব্যক্তি, কোনো গল্প বা কোনো ঘটনা হয়, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে সেটা কী দিয়ে শুরু হবে, প্রপার নাউন দিয়ে। সো রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমরা খেয়াল করব কোন বাক্যে প্রপার নাউন আছে। প্রপার নাউন কি, নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট স্থানের নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। হাসান, কামাল, জাহিদ, এগুলো কি প্রপার নাউন। শেখ সাদি, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম শেক্সপিয়ার, এগুলো হচ্ছে একটি প্রপার নাউন। সো প্রপার নাউন দিয়ে যখন কোনো গল্প শুরু হবে, কোনো ঘটনা শুরু হবে, কোনো ইনসিডেন্ট আমরা ব্যাখ্যা করছি, তখন সেই বাক্যটা টপিক সেন্টেন্সে আসার চান্স খুব বেশি। অথবা কোনো বাক্যে যদি অন ডে থাকে, সেই শব্দযুক্ত বাক্যগুলো আমরা খেয়াল করব, সেটাও শুরুতে আসার চান্স খুব বেশি। মোদ্দা কথা হচ্ছে, সে বাক্যটা হতে হবে ইন্ডিপেন্ডেন্ট, সেটা রিলেটেড টু, মানে সেটা আগের কারোর সাথে সংযুক্ত হবে না, বরং তাকে ঘিরে বাকি বাক্যগুলো কি হবে, রচিত হবে। সো সেই বাক্যটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হবে, এবং সেটাতে সেন্ট্রাল আইডিয়া থাকবে। অর্থাৎ পুরো যে 15টি বাক্য, তার সারাংশ থাকবে, এবং সেখানে প্রপার নাউন দিয়ে শুরু হবে অবশ্যই।
হি সি প্রোনাউন দিয়ে শুরু হতে পারবে না। হি সে, আমরা গল্প শুরু করছি তিনি খুব ভালো মানুষ, তিনি মানুষকে খুব ভালোবাসেন, তো তিনি করে বলছি আমি, তিনি কে? সো ইটস নট ক্লিয়ার। হতে হবে প্রপার নাউন, এবং সে বাক্য যদি কোনো ইনসিডেন্ট, কোনো ঘটনা থাকে, সে ঘটনা শুরু হতে পারে অনস অথবা অন ডে দিয়ে। সো এই বাক্যগুলোর মধ্যে আমরা চুজ করব, পিক করব কোনটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য, সেটা আমরা লিখব প্রথমে। তাহলে আমাদের নাম্বার নেওয়ার কাজ হচ্ছে, সো তাহলে সেই বাক্যটা আমরা দিব প্রথমে। সাপোজ দ্বিতীয় নম্বর বাক্যে আমরা এটা পেয়েছি, এরপরে আমরা একটু অ্যারো দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। অনেকে আবার আমাদের ছেলেমেয়েরা কী করে, যোগ চিহ্ন দেয়, প্লাস। আসলে অ্যারোটা দিয়ে আনসারটা লেখাটা বেশি বেটার। এরপরে আমাদের চলে আসছে বডি। আমরা অনেক সময় দেখি অনেক নাটক সিনেমায় হুট করে কিছু ঘটনা ঘটছে। সো একটা ক্লাসিক্যাল ড্রামাতে বা একটা ক্লাসিক্যাল গল্পের মধ্যে হুট করে কোনো কিছু হবে না, সেখানে হবে কজ অ্যান্ড ইফেক্ট। প্রথমত কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ একটি কারণ, সেই কারণের ফলে কি ঘটনা ঘটবে সেটাকে আমরা বলছি কজ অ্যান্ড ইফেক্ট। অর্থাৎ ঠিক লাইক এ বিল্ডিং ব্লক, আমরা যে অনেক সময় ইট দিয়ে বাড়ি বানাই, বিল্ডিং ব্লক অর্থাৎ একটি ইটের উপর আরেকটি ইট দিয়ে কী করা হচ্ছে, সাজিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। হঠাৎ করে হুটহাট করে কোনো কিছু বললাম, সেটি আসবে না। সো আমাদের কমপ্লিটিং রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে বাক্যগুলো, বডির বাক্যগুলো কী হবে, কজ অ্যান্ড এফেক্ট। আমি একটা এক্সাম্পল বলি। ওয়ান্স এ ক্রো ওয়াজ থার্স্টি, গল্পটা আমরা শুনেছি, কাক ছিল খুব তৃষ্ণার্ত। সো যেহেতু সে খুব তৃষ্ণার্ত ছিল, সো ইট ওয়াজ লুকিং অথবা শি ওয়াজ লুকিং ফর ওয়াটার। ওকে, সো শি ওয়েন্ট টু আ গার্ডেন, শি স পিচার, সেখানে তিনি পানির কলস দেখলেন, বাট দ্য ওয়াটার ওয়াজ ইন দ্য বটম, পানিটা ছিল খুব তলানিতে। শি কুডন্ট ড্রিঙ্ক, সে পান করতে পারছিল না। সো শি স্টার্টেড টু পুট, সেখানে সে রাখতে শুরু করলো, বা ড্রপ সাম পেবলস, সে পেবলস ফেলতে শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে কি হয়েছিল, সে তৃষ্ণার্ত ছিল, সেই জন্য সে পানির খুঁজতে গেল, পানি খুঁজছিল, পানি খুঁজতে খুঁজতে গেল কোথায়, একটা বনে। সো বনে গিয়ে কি দেখলো, পানি দেখলো, কিন্তু পানি খেতে পারছিল না, সেই জন্য সে কী করলো, পেবল অর্থাৎ নুড়ি পাথর ফেলা শুরু করলো। সো এই যে প্রত্যেকটার সাথে কারণ আছে, হঠাৎ করে বা বিনা কারণে কোনো কিছু হয়নি। কাকটা তৃষ্ণার্ত না হলে কিন্তু পানি খেতে যেত না। তো আমরা যখন সাজাবো তখন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল করবো বডির বাক্যগুলোতে, যে কজ অ্যান্ড এফেক্ট, কী হচ্ছে, কী কারণে কী হচ্ছে। রবিনসন ক্রুসো, তিনি কোথায় জন্মগ্রহণ করলেন, কোথা থেকে কোথায় গেলেন, কিভাবে তার জীবনের ঘটনাগুলো ঘটতে থাকলো একটার পর একটা। সো এগুলো কজ অ্যান্ড এফেক্ট দিয়ে আমরা বডির বাক্যগুলোকে সাজাবো। এরপরে হচ্ছে যদি কোনো পার্সন থাকে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রিয়ারেজের পার্সন থাকবে, লাইক শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডক্টর কুদরতে খুদা, এরকম যে বিশেষ ব্যক্তিত্ব আমাদের গ্লোবালি অথবা আমাদের ন্যাশনালি। সো ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলের ইম্পর্টেন্ট পার্সনগুলোকে নিয়ে আমরা মূলত বিভিন্ন বছরের পরীক্ষাগুলোতে রিয়ারেঞ্জ আমরা করেছি। সো সেই ক্ষেত্রে পার্সন হলেই আমরা খেয়াল করব পার্সনের জন্ম শুরু হবে, ব্যক্তি হলেই তার জন্ম, যেভাবে আমরা বেড়ে উঠি, তার শৈশব, তার শিক্ষা জীবন, সো তার চাইল্ডহুড, এডুকেশন, তার অ্যাচিভমেন্ট অ্যান্ড ফাইনালি ডেথ। সো এইভাবে আমরা বাক্যগুলো সাজাবো। এর বাইরে যদি কোনো হিস্টোরিক্যাল ইনসিডেন্ট হয়, শিক্ষার্থী বন্ধুরা, হিস্ট্রি ঐতিহাসিক কোনো ঘটনা, লাইক আমাদের স্বাধীনতার গল্পগুলো আছে, স্বাধীনতার পটভূমি, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে যদি ঐতিহাসিক ঘটনা হয় তাহলে সেখানে যে সালগুলো থাকবে, আমাদের স্বাধীনতার গল্প যদি আমরা বলতে থাকি, তো সালগুলোতে কী হয়েছিল, 71 সালের আগে 69 সালে নির্বাচন হয়েছিল, 1966-এ কী হয়েছিল, 6 দফা দাবি, 1952-তে কী হয়েছিল, ভাষা আন্দোলন। সো যখন আমরা দেখব যে 10টা বাক্যের মধ্যে সাল আছে, 1952 সাল আছে, 66 আছে, 71 আছে, 75 আছে, তখন সালগুলো অ্যারেঞ্জ করে প্রথম সালগুলো আগে আগে বসাবো। ওকে, সো এই যে সাধারণ থিওরিটা আমরা যদি এগুলো ফলো করি, অ্যান্ড এর বাইরে একটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে উই হ্যাভ টু রিড দ্য প্যাসেজ। আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে রিঅ্যারেঞ্জমেন্ট অপশনটি আছে এটি হচ্ছে রিডিং পার্ট। সো হোয়াট ইজ রিডিং? রিডিং মিনস টেকিং ইনফরমেশন। রিডিং মিনস টেকিং ইনফরমেশন ফ্রম এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়ালস। তো আমাদেরকে কিন্তু এখানে শর্তই হচ্ছে যে কোনো কিছু পড়ে তথ্য নিতে পারাটা হচ্ছে রিডিং। যদিও আমরা অনেকেই বলি যে তুমি কোরআন পড়তে জানো, অনেকেই আমরা বলি হ্যাঁ আমি কোরআন পড়তে জানি, কিন্তু কোনো শব্দের অর্থই আমি বুঝি না। ইটস নট রিডিং। রিডিং মিনস টেকিং ইনফরমেশন, তথ্য নিতে হবে ফ্রম এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়ালস।
লিখিত অথবা প্রিন্ট করা কোনো জায়গা থেকে তথ্য নিতে পারাটা হচ্ছে রিডিং। সুতরাং শুধু যদি আমি রিসাইট করি, পড়ে যাচ্ছি, কিন্তু আমি এর অর্থ একটিও বুঝি না, সেটা কিন্তু আমি রিডিং করছি না, সেটা হচ্ছে রিসাইট। সো আমাদের এখানে মূল কাজটা করতে বলা হয়েছে রিডিং ইমপ্রুভ করার জন্য। সো রিডিং ইমপ্রুভ করার জন্য আমাদেরকে কিন্তু বেশি বেশি পড়তে হবে। সো অ্যাকর্ডিং টু প্রফেসর জহুরুল ইসলাম স্যার, তার মতে যে 4 স্কিলস ডেভেলপ করার 4টি উপায়। রিডিং ইমপ্রুভ করতে হলে উই আর টু রিড, লিসনিং স্পিকিং করতে হলে আমাদেরকে বেশি বেশি শুনতে হবে, রাইটিং ইমপ্রুভ করতে হলে উই আর টু রাইট, অ্যান্ড স্পিকিং ইমপ্রুভ করতে হলে আমাদেরকে স্পিক, কথা বলতে হবে। সো জাস্ট থ্রু দ্য প্র্যাকটিস, আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের রিডিংটা ইমপ্রুভ হবে, আমাদের রিঅ্যারেঞ্জমেন্টটি সুন্দর করে আমরা লিখতে পারবো। ওকে, সো আমাদের এরপরে শেষে আমরা দিয়ে দিচ্ছি নেক্সট 2021-এর জন্য এসএসসির জন্য ইম্পর্টেন্ট কোন কোন রিঅ্যারেঞ্জগুলো আমরা করলে সহজে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো, সেগুলো আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব, অ্যান্ড উইল ফিল কনফিডেন্ট। মহামারী শেষ হয়ে গেলেই আমাদের স্কুল কলেজ খুলে যাবে, তখন আমাদের পূর্ণদমে আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। সেই জন্য ততক্ষণ শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।